16 নম্বর ওয়ার্ড থেকে সংগঠনের দৃষ্টিভঙ্গি নিয়ে বলবেন রজত ব্যানার্জি। আপনারা চেনেন হয়তো, অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন, জয়ী ক্যান্ডিডেট ছিলেন, অনেকেই ভোট দিয়েছেন ওকে, আপনারা জানেন। রজত ব্যানার্জি এখন বক্তব্য রাখছেন। না, যোগ্য চাকরি প্রার্থীরা তাদের ব্যবস্থা করব। নমস্কার। উপস্থিত মঞ্চে বিশিষ্ট আইএসএফ নেতৃবৃন্দ এবং আমার সামনে অসংখ্য আইএসএফ কর্মীবৃন্দ বসে আছেন, তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই সম্মেলনের সার্থকতার উপরে আমি দু একটি আলোচনা করতে চাই। এখানে অনেক বক্তা অনেকক্ষণ ধরে অনেক কিছু বলেছেন, আমি শুনেছি। কয়েকটি কথা না বললেই নয়। এই যে এত সংখ্যক যুবক এবং যুবতী আজকে এই সম্মেলন কক্ষে বসে আছেন, আমার মনে হয় না পশ্চিমবঙ্গে এরকম কোনো পার্টি আছে যে পার্টিতে এত সংখ্যক যুবক যুবতী একটা বিধানসভা অঞ্চলের সভাকক্ষে বসে আলোচনায় অংশ নিয়েছেন এবং আলোচনা সুন্দর সুষ্ঠুভাবে শুনছেন। আমার মনে হয় এরকম ঘটনা অশোকনগরে আর কোনোদিন ঘটেছে বলে। এখানে অনেকে অনেক শাসক দলের হয়ে অনেক কিছু বলেছে। আমি দু একটা কথা বলতে চাই, যেটা আপনারা, আমার মনে হয় এতদিন পর্যন্ত আমরা যে জীবিত আছি এরকম ধরনের কোনো কথা কোনোদিন শুনেছি বলে। তার মধ্যে প্রথম প্রশ্ন, কোনোদিন শুনেছেন অযোগ্যদের তালিকা বেরায়? আমরা পড়াশোনা করেছি, আমরা জানতাম যোগ্য যারা তাদের তালিকা বেরায়। কিন্তু আমরা এমন একটা রাজ্যে বাস করি যে এই রাজ্যে অযোগ্যদের তালিকা বেরোচ্ছে। সারা পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না যে কোনো অযোগ্যদের তালিকা বেরিয়েছে। তাহলে এই রাজ্যে আমরা বসবাস করছি, তাহলে এই যুব সমাজ কেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে না? আজকে আমাদের যা সন্তানরা পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে, কেউ এমএ পাস করছে, কেউ এমএসসি পাস করছে, কেউ বিটেক হচ্ছে, তাদের ভবিষ্যৎটা কী? তারা কি অযোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত না যোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত? তা আমরা যোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত, আমরা অযোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত নাই। তাই অযোগ্যদের তালিকা যে সরকার বের করে তাদেরকে এই মুহূর্তে এই সরকার থেকে চলে যাওয়া উচিত বলে আমার মনে হয়। এছাড়া বলতে গেলে তো এই শাসক দল সম্বন্ধে অনেক কিছু আছে বলে, আজকে যদি এখন থেকে বলা শুরু করি আজকে সারাদিনও শেষ করতে পারবো না। তাই কয়েকটি কথা আপনাদের কানের মধ্যে একদম অক্ষরে অক্ষরে ঢুকিয়ে রাখুন যে আমরা চাই আমাদের যে নেক্সট জেনারেশন আসছে তাদেরকে চাকরির মুখ যারা তারা দেখতে পারে, তারা যাতে সংস্কৃতি পরায়ণ হয়, তাদেরকে যেন আমরা শিক্ষিত করে তুলতে পারি, সেই চিন্তা আমাদের করতে হবে। অর্থাৎ একটা কথা সবাই জানেন, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। অর্থাৎ এই শিক্ষা থেকে আমাদের চেতনা বোধ আনতে হবে, তারপরে তো আমরা বিপ্লব করব। সুতরাং আমাদের প্রত্যেকটা ঘরের থেকে আমাদের শিক্ষিত হতে হবে এবং এই সরকারের সেখানেই হচ্ছে বাধা। অর্থাৎ তারা শিক্ষিত হতে দেবে না, কেন শিক্ষিত হলে তাদের পিছনে কোনো ইয়ং ছেলেমেয়েরা যাবে না, এটা ওরা বুঝে গেছে। তাই তারা চাইছে অশিক্ষিত করে রাখো, চাকরি চুরি করো, চাল চুরি করো, গরু চুরি করো, যত রকমের দুষ্কর্মী আছে সমস্ত কাজ এই সরকারের যারা নেতামন্ত্রী এবং তাদের যারা পদাধিকারী আছে তারা সবাই করে যাচ্ছে। তা আজকে এই রকম একটা দিনে আমাদের এই সম্মেলন কক্ষ থেকে শপথ নিতে হবে যে আমরা এই পশ্চিমবঙ্গকে সুন্দরভাবে দেখতে গেলে সবার প্রথমেই চাই কর্মসংস্কৃতি। অর্থাৎ যদি কর্মসংস্কৃতি না থাকে, অর্থাৎ যদি কোনো রকম কোনো যোগ্য ব্যক্তি চাকরি পাবে না, তারা রাস্তায় ঘুরে শুধু পুলিশের হাতে মার খাবে, আর যারা অযোগ্য তারা ড্যাং ড্যাং করে পুলিশের পিছনে ঘুরে তারা নিজেদের দোতলা তিনতলা চারতলা বাড়ি করে যাবে, এ হতে পারে না, এর একটা শেষ আছে। তাই 2026কে আমাদের টার্গেট করতে হবে যে এই
সরকারকে আমরা যেন টেনে হিচড়ে এই পশ্চিমবঙ্গ থেকে বিদায় করতে পারি। এবং আপনারা যারা আছেন, আপনারাই হচ্ছেন মূল কাণ্ডারি। অর্থাৎ এর এত যুব সমাজ এবং এত যুবতী যারা এই মঞ্চে বসে আছেন এতক্ষণ ধরে, এবং তাদেরকে সকলকে শপথ নিতে হবে আমরা প্রতিটা পাড়াতে, আমরা প্রতিটা অঞ্চলে